সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন পাভেল রহমান। পাভেল, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় সংলাপে। আমরা এই যে মানে অনেক শুরু করার আগের যে আড্ডাটা ছিলাম সেটাকেই ধারাবাহিকতায় যেতে চাই, যে এই যে আপনি যে আপনার যে বিমান যাত্রা আমরা আড্ডা দিচ্ছিলাম এতক্ষণ, সেটা আমাদের দর্শকদের সঙ্গেও আড্ডাটার সঙ্গী করা যায় দর্শকদের, যে এখন আপনি নিয়মিত যুক্তরাষ্ট্রে আসছেন যাচ্ছেন এবং এর আগেও তো বিভিন্নভাবে বিভিন্ন কাজে বিমানে চলেছেন। এই যে জীবন, ৩০,০০০ ফুট উপরের জীবন, বিমান ভ্রমণ, ভিতরের জীবন, বাইরের জীবন, বিমান থেকে দেখা, আমরা বলি পাখির চোখে দেখা, এটা নিয়ে যদি আড্ডাটা শুরু করা যায়। এটা খুব ইন্টারেস্টিং যে এত হাজার ফিট, ৩০,০০০ ফিট উপরে একটা অন্য জগৎ, যে বিমান ভ্রমণটা এরকমই। আবার তো এটা যে কোনো সময় আমরা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে, কিন্তু অনিশ্চয়তার জীবন, এবং সেটা মনে করলে তো আর আমরা বিমান ভ্রমণই করতে পারবো না। কিন্তু আমার এই যাতায়াত করতে করতে, আপনি জানেন যে আমি একজন ক্যামেরা পার্সন বা ক্যামেরায় ছবি তুলি। আমার ক্যামেরাটাকে কখনোই আমি আমার কাছ থেকে আলাদা করতে পারি না। আমি ঢাকায় যেমন ভোরবেলা যদি আমি মানে কোথাও গেছি, বাজারে গেছি, আমি ক্যামেরাটা নিয়ে গেছি, কখনো ক্যামেরা ছাড়া আমি থাকতে পারিনি। একইভাবে প্লেনে যখন আমি থাকি, তখন প্লেনে যে এই যে আপনি বলছিলেন যে এত বর্ণের মানুষ, এত কিছু, এবং এর মধ্যে ছবি তোলা, এবং প্রতিটা জিনিস, যে বাচ্চারা খেলছে, এয়ার হোস্টেসরা বিজি, কেউ ঘুমাচ্ছে, এবং এগুলোই শুধু না, প্লেনের জানলা দিয়ে প্লেনের ডানাকে ধরে যে পরিমাণ আমি ছবি তুলে ফেলেছি, সত্যি আসলে আমার মনে হয় যে এগুলো একটা বই আকারে করা যায়। আমি লাস্ট প্লেনে যখন, আমি সবসময় জানলায় বসার চেষ্টা করি, কিন্তু জানলায় বসলে হয় কি, দুইজনকে টপকিয়ে আমাকে বেরোতে হয়। আপনি জানেন যে ওয়াশরুমে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, এত ঘন্টা। তো আমি মাঝে মাঝে আবার একটু আইলে বসার চেষ্টা করি। কিন্তু আমি নিউ ইয়র্কে নামার সময় লাস্ট টাইম আমি দেখলাম যে সূর্যটা উঠছে এবং প্লেনের সাথে সূর্যের সাথে প্লেনের ডানার বেশ কয়েকবার ওভারল্যাপিং, আমি ক্রসিং, এগুলো দেখছি। কিন্তু পরে আমি আর থাকতে পারলাম না। আমি জানলার, পাকিস্তানের একটা ছেলে ছিল, ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আমি কিন্তু ছবি তুলবো, আমাকে একটু সুযোগ দাও। তখন সে সাথে সাথে আমাকে সুযোগ দিল। আমি যে ছবিটা তুলতে পারলাম, সত্যি আমি খুবই খুশি যে এরকম একটা ছবি আমি তুলতে পেরেছি, যে ভোরবেলা আমি নিউ ইয়র্কে নামছি এবং তখন সূর্যটা উঠছে। বিউটিফুল। এবং এই যে দেখতে দেখতে, এবং দেখা গেল যে ঢাকা থেকে দুবাইয়ের এক ধরনের জীবন, মানে বিমানের জীবন, আবার দুবাই থেকে আরেক রকম জীবন, অন্য ধরনের মানুষ। দুবাই থেকে আমি যখন যাই, আমার খুব ইন্টারেস্টিং দুটা জিনিস লাগে। যখন মানুষ দেশ ছেড়ে চলে যায়, তো একটা হোম সিকনেস থাকে। তারপরে যে যাচ্ছে দুবাইতে, বা আমাদের শ্রমিক ভাই বলেন, যেই বলেন, তারা অনিশ্চিত কি কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেই জন্য তারা খুব কোয়াইট থাকে। আচ্ছা, কিন্তু যখন ফিরে আসে, তখন ঢাকা আসার আগে আমরা যখন কলকাতায়, তখনই সবাই ব্যাগেজ নিয়ে দেশ এসে গেছে, মানে একটা বাংলাদেশ ঢাকা এসে যাচ্ছে, যে সে যে কি খুশি, এবং সেটা একটা মানে হইচই কাণ্ড করে ফেলে, যেটা মানে হওয়া উচিত না। আবার এটাও দেখেছি আমি, যখন আমি দুবাই যাচ্ছিলাম, মানে যখন দুবাইয়ের পথে ছিলাম, তখন আমার পাশের যে লোকটি, উনি একটা শ্রমিক, আমি বুঝতে পারছিলাম যে আমি যখন খাওয়া শেষ করে ফেলেছি, তখনও সে খাচ্ছে না, তার খাবার প্যাকেটটা পড়ে আছে। আমি একটু বললাম, আপনি খাচ্ছেন না কেন? বলে যে খাবো, যে কতবার টাকা বিল আসে। আমার কাছে খুব কষ্ট লাগলো যে এই লোকটি জানেই না যে তার প্লেনের টিকিটের সাথেই খাবারের টাকা নিয়ে নেওয়া হয়েছে। তো এইটা তো আমাদের মনে হয় এগুলো আমাদের দেখা উচিত। এবং এই যে আপনি এই জায়গাটা আসলেন, যে কষ্টের কথা আসলেন, একটু কষ্টের কথা বলতে, যে ঢাকা থেকে ছাড়ার পর আপনি হয়তো, মানে আমরা যারা ওদিকে যাওয়ার চেষ্টা করি, সেখানে হয়তো কখনো দুবাই হয়ে যাচ্ছে, কখনো সিঙ্গাপুর, কুয়েত, কাতার, মানে দোহা হয়ে যাচ্ছেন। সেখানে যে এই দুর্ভোগগুলো কিন্তু চোখে পড়ে আসা এবং যাওয়ার মধ্যে। আমাদের যারা টাকা পাঠান কষ্ট করে বাইরে থেকে, রেমিটেন্সের কথা আমরা বলি, তাদের দুর্ভোগগুলো নিশ্চয়ই আপনার ক্যামেরাতে আছে। আমার হ্যাঁ, এটা আছে। কিন্তু আমি একবার এমিরেটসের একটা এয়ার হোস্টেসের উপর একটু বিরক্ত হয়ে গেছিলাম, কারণ আমাদের লোকজন সিট নাম্বার চেনে না, বোর্ডিং কার্ডের সাথে মিলাতে পারছে না কোথায় বসবে। কিন্তু ওরা কেন, তাহলে ওরা তো ব্যবসা করতে এসছে, ওরা কেন বাংলা জানবে না? আর যদি বাংলা না জানে, তাহলে আমাদের বাঙালি এয়ার হোস্টেসদের কেন ওখানে চাকরি দেওয়া হবে না? তাহলে এই যে এত পরিমাণ লক্ষ কোটি টাকার ব্যবসা করছে তারা, কিন্তু আমাদের প্যাসেঞ্জারের দিকে যারা ইংরেজি জানে না, তারা কোনো হেল্পই পাচ্ছে না, বরঞ্চ ওরা উল্টা বিরক্ত হচ্ছে। তাই আমার কাছে এটা মনে হয় যে এই জিনিসটা চেঞ্জ করা দরকার। এবং আমাদের যে শ্রমিক ভাইরা যাচ্ছে, হ্যাঁ, তারা ইংরেজি জানে না, কিন্তু তাদের হেল্পের জন্য হয় ওদেরকে বাংলা শিখে আসতে হবে, আর নাহলে আমাদের বাঙালি স্টুয়ার্ড এয়ার হোস্টেসদের রাখতে হবে, যে হেল্পটা পায় তারা। এটা খুবই জরুরি।
এবং যে আকাশ থেকে একটু নামে যে নিউ ইয়র্কে আপনি একটা সময় থাকেন, বছরের একটা সময় এখন থাকেন, সেখানকার জীবন, সেখানে আমাদের বাংলাদেশি বাংলা ভাষাভাষীদের জীবন, সেখানে আবার নানা বর্ণের নানা জায়গার মানুষ আছেন। হ্যাঁ, আমি এটা অভিবাসী জীবন। অভিবাসী জীবন। আমি যদি জ্যাকসন হাইটের কথা বলি, জ্যাকসন হাইটে গেলে কিন্তু মনে হয় না যে আমি ঢাকার বাইরে আছি। হ্যাঁ, ওখানে এই ফুচকা বিক্রি হচ্ছে, বা এখানে বাঙালিদের সব দোকানপাট, সবাই বাংলায় হইচই করে কথা বলছে, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি যখন আমার পরিবারের সাথে থাকি, চলে আসি লং আইল্যান্ডে, তখন কিন্তু সব অন্য দেশের মানুষ, এবং তাদের সাথেই তখন আমরা জোরে কথা বলতে পারছি না, আস্তে আস্তে কথা বলছি, অথবা আমরা ঘরের মধ্যে বেশি হইচই করতে পারি না। আপনি জানেন যে ওখানে মানে কেউ যদি একটা ঘরে যদি কেউ চিৎকার বা হইচই হয়, সাথে সাথে পাশের বাড়ি থেকে পুলিশকে খবর দিয়ে দেয় যে কি হচ্ছে, সামথিং রং। তো এই জিনিসটা আবার এখানে যে দুই রকম লাইফ ওইখানেই। আর এটা ঠিক যে আমার কখনোই আমার ওই দেশটাকে ভালো লাগেনি। এবং আপনি জানেন যে বাংলাদেশ, সবসময় আমি বলি যে বাংলাদেশ ফটোগ্রাফির দিক দিয়ে একটা ছবির খনি, কি না নাই এখানে। কিন্তু ওখানে আপনি যে কোনো মানুষের সামনে ক্যামেরা ধরতে পারবেন না, সে কিন্তু আপনাকে বাধা দেবে যে কেন তুমি ছবি তুলছো। এবং একটা বিষয়, আপনি নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যগুলোতে গিয়েছেন, বিষয় খুঁজে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, এটা ঠিক। যে আমি লাস ভেগাস যাচ্ছি, লাস ভেগাসে আমি খুব এনজয় করছি, কিন্তু আমার ছবি তোলার আমি তেমন কিছু পাচ্ছি না। মানে ক্যামেরা বের করা বা ক্যামেরা কোথায় রাখবেন, মানে সেখানে একটা আমি একই রকম। লস অ্যাঞ্জেলসে আমি ডিজনিল্যান্ডে গেছি, একটা ছোট বাচ্চা একদম বিড়াল সেজেছে, তার মা ওকে নিয়ে যাচ্ছে। আমি ছবি তুলতে খুব চাচ্ছি যে আমি একটা ছবিটা তুলি, কিন্তু আমার ভাগনা যে আরমান, সে আমাকে বারবার বাধা দিচ্ছে যে মামা তুমি কি পারমিশন নিয়েছো? আমি পারমিশন নিলে তো ওর এক্সপ্রেশনটাই থাকবে না, তাহলে আমি কি করব এখন? তো এই যে বাধাটা, যেটা আমাদের দেশে নাই। এবং এই যে আপনি ছবির অভয়ারণ্য বলছেন বা খনি যাই বলছেন, সেখানে থেকেও তারপর আমাদের ফ্রেমে অনেক কিছু ধরা পড়ে না, কিন্তু হয়তো আপনার চোখে পড়েছে, আমরা জানি, দেখেছি। ঢাকার ফুটপাত আর নিউ ইয়র্কের ফুটপাত, মানে এই যে ঢাকার ফুটপাত দিয়ে হাঁটছেন, আপনার কিন্তু ক্যামেরাটা খুব ব্যস্ত, ক্যামেরার চোখ ব্যস্ত, আপনি ব্যস্ত, কিন্তু নিউ ইয়র্কের ফুটপাত দিয়ে হাঁটছেন, ওই জ্যাকসনের বাইরে গেলে পর কিন্তু না, আমি ওই মজা পাই না। আমি একটা ছবির কথা বলি, যে জেব্রা ক্রসিং দিয়ে আমেরিকান একটা 17-18 বছরের মেয়ে, সে হেঁটে যাচ্ছে, এবং তার প্যান্টের দুই পার্টে এখান দিয়ে পুরোটাই ছেঁড়া। তো আমার এই ছবিটা তুলতেই হবে। আমি জানি যে ছবি তোলার পারমিশনটা খুব দরকার, এবং পারমিশন ছাড়া ছবি তুললে তারা আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। দেখেছি। হ্যাঁ, এবং আমি ছবিটা কিন্তু মিস করব না, আমি করিনি, আমি ছবি তুলে ফেলেছি। এখন বলে তুলবো না আর বলে তুলবো সেটা ফটোগ্রাফারের ব্যাপার, আমি তুলে ফেলেছি। কিন্তু আমার কাছে এই ছবিটা দেখি একটা ছবির কথা মনে হয়ে গেল, 91 সাইক্লোনে বেবি মওদুদ, বেবি আপা ওই ছবিটার ক্যাপশন দিয়েছিলেন। এটা আমি দ্বীপ অঞ্চলে তুলেছিলাম। তো ওখানে লেখা ছিল ছেঁড়া ফাড়া জীবন। একটা বয়স্ক মহিলা রিলিফের জন্য বসে আছে, তার শাড়িটা এত ছেঁড়া, ভোলার দিকে ওই সাইডে কোথাও। তো ছবিটার কথা মনে পড়ে গেল যে আমরা কষ্টে ছেঁড়া শাড়ি নিয়ে থাকি, আর ওরা আনন্দে পয়সা খরচ করে ছেঁড়া প্যান্ট কিনছে। এই যে দুইটা ছবির দুই দৃশ্য। আর এটা ঠিক যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ হচ্ছে ছবির খনি। আপনি যেখানেই যান ছবি আছে, এবং মানুষজন কিন্তু ছবির জন্য আমাকে খুব সহযোগিতা করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপদ বলেন, আপদ বলেন, এত কষ্টের মধ্যে আমি সাইক্লোনে ছবি তুলছি, তারপর সে এত কষ্টের মধ্যে হাসছে, যদিও তার ওটা হওয়া উচিত না। আমি যে পরিস্থিতিতে তাকে চাই সেটাই হওয়া উচিত, যেটা তুলে আনতে যাচ্ছে সেটা অনেক সময় তার এই ছবি তোলার আমাকে সহযোগিতা করতে, যে ও আসলে বুঝতে পারে না যে ও কি করবে, সেটা হয়ে যায়। কিন্তু আমার ছবির কোনো শেষ নাই বাংলাদেশে। আমার মনে হয় আমি যদি বারবার জন্ম নিই বাংলাদেশে, তাহলে ছবি তুলে শেষ করতে পারবো না। কিন্তু আমরা যদি এই পরিবেশগুলো, যে বান্দরবনে আপনার নীলগিরির কথা যদি ভাবেন, যে নীলগিরির কথা বলে এত মানুষ যাচ্ছে, এত মানুষ আসছে, কত পয়সা খরচ করে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু নীলগিরিতে ওইভাবে কিছু পাই না। এবং নীলগিরিকে আরো যদি আমরা কিছু করতে পারি, আপনি সাজেক ভ্যালির কথা বললেন, যে ওখানে যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, সেটা আসলে খুবই কষ্ট দেয়। যদি আমরা যে পরিবেশে পৌঁছাচ্ছি, যে পরিবেশে যাচ্ছি, ওখানকার আদিবাসী মানুষরাও যদি সেটার সাথে রিলেটেড হয়, তাহলে আমার মনে হয় খুবই ভালো। নিশ্চয়ই কক্সবাজার গিয়েছেন। হ্যাঁ,
মানে ওটাকে আমরা যেভাবে না, মানে ছবির মতো জায়গাটাকে মানে আমি আমার কাছে আমি একটা জিনিস বলি, আমি কিন্তু 91-এ যখন রোহিঙ্গারা প্রথম আসছিল তখন প্রায় 1.5 মাস আমি কক্সবাজারে থেকে কভার করছিলাম, টেকনাফ এবং কক্সবাজার যাতায়াত করছিলাম। এবং আমি কদিন আগে আমি ভাবছিলাম যে এখন কক্সবাজারটা একদম অন্যরকম হয়ে গেছে। শত শত অনেক 5 স্টার হোটেলের মতো হোটেল হয়েছে, তারা ব্যবসা করছে এবং তারা সবাই সরকারের দিকে তাকিয়ে আছে যে বিচে কোথায় কি হবে, উন্নতি হবে। তারা কিন্তু কেউ কিছু করে না। কেন তারা এত কোটি টাকার ব্যবসা করছে, কিন্তু এই যে বাংলাদেশি পর্যটকরা যারা যাচ্ছে, বিদেশি তো খুবই কম, তাদের জন্য কি তারা হোটেল বাইরে কোনো কিছু করার চেষ্টা করেছে? নো, সবখানেই তারা ব্যবসা করছে। সি বিচের পাশে বলেন, ছাতি বলেন, চেয়ার বলেন, অথবা ওয়াটার স্কুটার বলেন, সবই তাদের ব্যবসার অংশ। কিন্তু এই যে পর্যটকরা, এই যে ছোট ছোট বাচ্চারা, ওদের জন্য কি আমরা কিছু করতে পেরেছি? এবং গাছের যে আচ্ছাদন বা ঝাউ গাছের যে আচ্ছাদন, সেখানে কংক্রিটের আচ্ছাদন হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা সব যারা ব্যবসায়ী ওখানে ব্যবসা করছে, তারা সবাই মিলে তো একটা প্ল্যান নিতে পারে যে আমরা এখানে গাছ লাগাবো, ওখানে বসার জায়গা করব। সবখানেই কেন পয়সা নিতে হবে? সবখানে কেন সরকারের উপর মুখাপেক্ষি? সরকারের উপর ডিপেন্ড কেন? এবং এই যে আপনি ঢাকাতে আছেন, ঢাকার চারপাশে বা ঢাকার ভিতরেরও যে মানে এই যে আমরা যদি বলি যে ছবির দেশে কবিতার দেশ আমরা বলি, আমাদের দেশটা, আমাদের শহরও কিন্তু ছবির দেশ কবিতার দেশের মতোই। সেই ছবিগুলো ছিঁড়ে যাচ্ছে বলতে পারি আমরা, নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে এটা ঠিক, কিন্তু আমি আবার আপনাকে আরেকটা দিক বলতে চাই যে আমাদের ছবি তোলার যে চোখটা, আমাদের টেকনোলজি, আমি এর আগেও বলেছি আমাদের টেকনোলজি কোথায় চলে গেছে। কিন্তু টেকনোলজির সাথে যদি আমি আমার দেখাটা যদি না দেখতে পারি, তাহলে লাভটা কি হলো? আমি তো সেই জিনিসটা আমি তুলে আনতে পারছি না। আপনি যদি ইনস্টাগ্রামের এখন যে কথাটা আমি কদিন ধরে আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে একটা জায়গায় আমি যখন প্রেসে ছিলাম বা কাজ করতাম ডিপলি, তখন একটা যশোরে বা কক্সবাজারে কোথাও যদি একটা প্লেন ক্র্যাশ হতো, আমাদের কিভাবে রাশ করতে হতো, এবং শুধু আমরা ওখানে যে 2 দিন পরে পৌঁছাতাম, তখন কিন্তু সব ঘটনা শেষ। ছবিটাই বা কিভাবে পাঠাতাম, ছবিটাই পাঠানোর কত কঠিন ছিল। কিন্তু এখন তো সব হাতের মুঠোয়। এখন ওইখানকারই একটা মানুষ যাই তুলছে, তো সেটা আমরা পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রেস ফটোগ্রাফার যারা আমরা ট্রেন্ড, আমরা ভালো ক্যামেরা চালাই, তাহলে আমরা কোন পর্যায়ে কোথায় চলে যাচ্ছি? আমাদেরকে তো দেখার অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আমাদের টেকনোলজি এত হেল্প করছে, কিন্তু আমরা ওইভাবে ছবি তো দেখাতে পাচ্ছি না। যেটা এক সময় যে ওখানকার গ্রামের মানুষরা ছবি তুলতে কেউ জানেই না, কিন্তু নিউজ ফটোগ্রাফির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মুহূর্ত, ওই মুহূর্তে যদি সে ছবিটা তুলতে পারে, সেই ছবিটাই হয়ে উঠবে একটা বিরাট ব্যাপার পত্রিকার পাতায় হয়তো। তাহলে আমাদের ফটোগ্রাফাররা কি করবে? আমাদের ফটোগ্রাফাররা তো পিছিয়ে যাচ্ছে। দেশের জন্য আমি চাই, বা আমরা এরকম হওয়া উচিত যে আমরা প্রতিযোগিতায় জানি গ্রামের লোক যেন আমাদেরকে পিছিয়ে না দেয়। প্রযুক্তির লেন্স বড় হয়েছে, কিন্তু আমাদের দেখার দিগন্তটা ছোট হয়ে আসছে। হ্যাঁ, আমাদের এটাকে প্রসারিত করতে হবে, লেন্সের চেয়েও দীর্ঘ করতে হবে। যে আমরা টেকনোলজি অবশ্যই আমাদের সাপোর্ট দিবে, কিন্তু সেই সাথে নিজেকে তৈরি হতে হবে। নিজের দেখার দৃষ্টি যদি আমি না চেঞ্জ করতে পারি, আমি কিন্তু জিরো হয়ে যাব। কারণ আমরা মানে পাবলিক, মানে যারা পাঠক পাবলিক, এবং তারা কিন্তু সবকিছুই দেখছে। আপনি ওই দেখার মধ্যে থেকে নিজে কি আলাদা করে দেখতে পাচ্ছেন, ওইটা যদি আপনি আলাদা করতে না পারেন, তাহলে আপনার ছবির কোনো ভ্যালু নেই। এবং যেটা দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে মাধ্যমে অনেক রকম ছবি আমরা পাচ্ছি। হ্যাঁ, যেমন ধরেন গুলশান যে মার্কেট পুড়ে গেল, গুলশান 1 নম্বর মার্কেট পুড়ে গেল, নানা রকম দুর্যোগ আছে। সেটাতে যে তাৎক্ষণিকভাবে যে ছবিটা ওই এলাকার মানুষ দিচ্ছে, আজকে টেলিভিশনগুলো দিচ্ছে, আগামীকাল যখন পত্রিকাটা খোলা হবে, তখন একজন ফটোগ্রাফার, বা এখন তো অনলাইন মানে নিউজ পোর্টালও ছবিটা দেওয়া, এবং সেখানে যে একজন পেশাদার ফটোগ্রাফারের কথা বলছেন, তার কাছে তো একটু ভিন্ন চোখের ছবি দেখতে চাবে। অবশ্যই, কারণ ওই যে আমি বলছিলাম ভাবাবে ছবিটা। হ্যাঁ, ভাবাবে যে ছবিটা আমি 1 সেকেন্ডে দেখে ছেড়ে দিলাম, ওই ছবির কোনো ভ্যালু নেই। কারণ সাধারণ মানুষ তারা যদি ওই ছবিটা তুলে পাঠাতে পারে, তাহলে তুমি একজন প্রেস ফটোগ্রাফার, তুমি তো সাধারণ না, তুমি অসাধারণ। তো তোমার অসাধারণ কাজটা কি, যেটা ছবিটা নিয়ে একজন পাঠক অন্তত 5 মিনিট তুলে দেখবে হাতে, যে ও মাই গড, এরকম ছবি। তো সেই পর্যায়ে তোমাকে তোমার ছবিটাকে নিতে হবে। আমি যেমন উদাহরণ হিসেবে পারবে বলতে পারি যে এই যে গুলশান 1 নম্বরের যে মার্কেট পুড়ে যাওয়ার ঘটনা, আমি ওই দিনই বিভিন্ন নিউজ পোর্টাল দেখলাম, আমাদের টেলিভিশনের
ছবিগুলি আমরা দেখছিলাম সব টেলিভিশনেরই, আমাদের নিজেদেরটা সহ, এবং পরদিন পত্রিকাগুলো দেখলাম, আমি দেখলাম যে মার্কেট পুড়ে যাচ্ছে, পোড়ার ছবি বা এরকম। কিন্তু পরবর্তীতে আমার মানে আপনার অনুজ বা আমাদের বন্ধু বড় ভাই আবির ভাইয়ের একটা ছবি দেখলাম যে ওখান থেকে একজন একটা ঝাড়বাতি যে ভেঙে পড়েছে, ঝাড়বাতি নিয়ে পোড়া জায়গা থেকে বেরিয়ে আসছে। সেটা আবার আরেকটা অর্থ হয়তো বলে দিচ্ছে। এরকম একটু ভিন্ন যে উনি কিন্তু ওনার ছবিতে আমি দেখলাম যে পুড়ে যাওয়া আগুন, দমকল বাহিনীর যে সেগুলো নাই, কিন্তু ওই পোড়া জায়গা থেকে, অন্ধকার ওই পোড়া জায়গা থেকে একটা ঝাড়বাতি নিয়ে বেরিয়ে আসে। সেটা একটা অন্য ভাবনা জায়গায়। তো মানে আপনি আপনার দেখার দৃষ্টিটা কারোর সাথে মিলবে না, আপনার দেখার দৃষ্টিটা অনেকের চেয়ে অনেক উপরে হবে। সেই জিনিসটা করতে পারলেই তো আপনার ছবিটাকে সে মানুষ পাঠকরা দেখবে। একবার ওই যে রেল লাইনের উপর যে পড়েছিল একটি মৃতদেহ গুলিতে, তারপরে যে ভ্যান গাড়িতে নিয়ে আসছে সেটা একটা। না, আপনি শুধু ওইটাই কেন, আপনি যদি যে কি বলে তারপর লঞ্চ ডুবে পায়ের ছবিটা চিন্তা করেন, প্রতিটা ছবি আলাদা। অথবা গরুর চোখে আপনার যে আলতা দেওয়া, তারপর হচ্ছে গরুর চোখে আপনি মানুষ দেখেছিলেন, তারপরে ট্রেন থেকে ট্রেন জাম করছে দেখেছিলেন। তো এই ভিন্নতা থাকতে হবে। আমি সবসময় ভিন্নতাই খুঁজেছি। সাধারণ চোখে যা ধরা পড়ে, একজন ফটোগ্রাফার সে একদম অসাধারণ একজন মানুষ, তার ক্যামেরা লেন্স দিয়ে সেই জিনিসটা তুলে আনবে, সেটাই তো পাঠক দেখবে এবং কখনো মুগ্ধ হবে, কখনো সরকার রাগান্বিত হবে। হ্যাঁ, মানে এখানে তো ওই জিনিসটা আমি জানি না, ওটা ঠিক না যে যিনি ছবিটা তুলছেন উনি কি সাধারণভাবে লিখবেন, একটা কবিতা লিখবেন ছবির মাধ্যমে, লেন্সের মাধ্যমে? ও হ্যাঁ, অবশ্যই। তার যদি ছবিটা সাধারণই হয়ে যায়, তার ছবিটা যদি কোনো বক্তব্যই পেশ না করে, সেই ছবিটা মানে একজন প্রেস ফটোগ্রাফার সেই ধরনের ছবি তোলা উচিতই না। কেন? আমি তো একটা পেশায় আছি, আমার ছবিটা ওই স্ট্যান্ডার্ডে হচ্ছে কিনা। আমার ছবিটা যদি রাস্তার 10 জনের হাতে ক্যামেরা, এখন মোবাইল, তারা যা তুলছে তাই যদি আমি তুলি, তাহলে তো আমার ভিন্নতার কোনো কিছুই হলো না, আমি কিছুই করতে পারলাম না। আপনার ছবি কথা বলবে এবং ছবি নিজেই, মানে আমি বলছি যে আমি যেটা করেছিলাম যে ছবি ক্যাপশন পড়ে বুঝতে হবে না, ছবি নিজেই কথা বলবে এবং ছবি পাঠককে টেনে নিবে, যে সে দেখতে চাবে। ক্যাপশনটা কেন প্রয়োজন, কোথায় কখন কিভাবে ঘটেছে এইসব জিনিস জানার জন্য ক্যাপশনটা প্রয়োজন, কিন্তু মূল বক্তব্যটা যেটা, সেটা ছবি পাঠকরা কাগজের পাতা ঠিকরে বেরিয়ে আসবে তার বক্তব্যটা। এবং আপনার এখন কি মনে হয় যে দৈনিক পত্রিকাগুলোতে ছবির ব্যবহার, যে আমি এই জিনিসটা বুঝি না যে সবাই নিউজ এডিটরের দোষ দেয় যে নিউজ এডিটর আমাদের ভালো ছবি ফেলে দিয়েছে, অথবা আমার ছবিটা সিলেক্ট করতে পারেনি। তুমি ওরকম ছবি দাও, নিউজ এডিটর আজকে যদি ফেলে দেয়, কালকে কি করবে, পরশুদিন কি করবে, কয়টা ছবি ফেলবে? তোমাকে ছবিটা তো ওই স্ট্যান্ডার্ডে হতেই হবে। আর আচ্ছা, যদি তোমার 5টা ছবি তুমি সাবমিট করো, সে 5টা ছবির মধ্যে 5টাও যদি ওরকম স্ট্যান্ডার্ড হয়, তাহলে তো ছবি ছাপাই হয়ে গেল। হ্যাঁ, আপনার কাছে মনে হয় না যে, মানে আমার কাছে মনে হয়, আমার ভুল হতে পারে আমার মনে হওয়াটা, যে খুব টেকনো হয়ে গিয়েছে এখনকার যারা ক্যামেরা নিয়ে কাজ করেন, প্রেস ফটোগ্রাফাররা, একটু সে প্যাটার্ন ওইখান থেকে বেরিয়ে আসছে না, এবং বেরিয়ে আসাটা খুব দরকার। আর নিউজ ফটোগ্রাফি যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সিনিয়ররাও তো অনেক ভালো ভালো কাজ করে গেছেন, এখন তারা কাজ করে গেছে বলে আমি কিছু করতে পারবো না? তারা কি সব শেষ করে দিয়ে গেছেন? যে নো, একই ঘটনা। যেমন আমি বলি যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আসে, প্রতি বছর পয়লা বৈশাখ আছে, কিন্তু প্রতি বছরের ছবির সাথে যদি প্রতি বছরের ছবি মিলে যায়, তো ওই ছবি তোলার কোনো মানে নেই। ওই যে রশিদ তালুকদার যেটা তুলেছিলেন, বা মোজাম্মেল ভাই যেটা তুলে গেছেন, যে একটা খালি পায়ের লাইন যেটা শহীদ মিনারে প্রথম তোলা হয়েছিল, তারপরে আমরা এত বছর পরে কি চেঞ্জটা করতে পারলাম? আমরা যদি ওর চেয়ে আরো স্ট্যান্ডার্ডটা না নিতে পারলাম, তাহলে তো আসলে আমরা পিছিয়ে পড়লাম। আমাদের সংবাদপত্র তো এখনো এই ফেসবুক, তারপর নিউজ পোর্টালের পরেও সংবাদপত্র প্রতিদিন, এবং এত টেলিভিশনের পরেও সংবাদপত্র পরদিন বা নিউজ পোর্টালগুলি দেখা হয়, সেখানে ছবির জায়গা দেওয়া, মেকআপের জায়গাটা, কত বড় ছবি দিব, কত ছোট দিব, সেই সাজানোর জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। শুধু যে ফটোগ্রাফাররা হতাশ হচ্ছেন তা না, যে হ্যাঁ আমার ছবি নিউজে বার্তা সম্পাদক দিচ্ছে না, সেটা একটা ঠিক আছে, কিন্তু আবার এই যে সম্পাদকীয় নীতির জায়গা থেকেও যে আমি বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় না, বিজ্ঞাপনের ছবিও হারিয়ে যায়। আমার অভিজ্ঞতায় বলে যে ছবিটা এত স্ট্রং
যে বিজ্ঞাপনটাকে বাতিল করতে হয়েছিল, সেটা আমার অভিজ্ঞতায় বলে যে বিজ্ঞাপনটা তো একটা খুবই জরুরি জিনিস একটা পত্রিকার, টিকে থাকার বিষয়। কিন্তু যদি ছবিটা তার চেয়েও অনেক উপরে চলে যায়, যে এই ছবিটা এতই জরুরি যে বিজ্ঞাপনের জন্য ওই ছবিটাকে নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাহলে তো আমি ছবিটাকে কিল করতে পারবো না, কারণ ছবিটা একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু বিজ্ঞাপনটা হয়তো আমি পরের দিনও দিতে পারি। সেখানে আমার নিজের অভিজ্ঞতা মতে যে ছবিটাকে দেওয়ার জন্য বিজ্ঞাপনটাকে ক্যান্সেল করা হয়েছিল, যে বিজ্ঞাপনটা আমরা পরের দিন চেপেছিলাম। তো এইটা তো ছবির স্ট্রংনেস, ছবিটা কত পাওয়ারফুল, কত শক্তিশালী, সেটা তো নাম্বার ওয়ান। আমরা আড্ডাতেই বলছিলাম যে মানে আপনি বলছিলেন যে অনেক সৌভাগ্যবান যে আমাদের সময় অনেক ইভেন্ট ছিল, কিন্তু ইভেন্ট হচ্ছে রাজনৈতিক ইভেন্ট ছিল, নানা রকম ঘটনা ঘটেছে, প্রাকৃতিক দুর্যোগের বিষয় ছিল, কিন্তু এই যে নগরে তো এখন নাগরিক জীবনে তো ইভেন্টের কমতি নেই, সুতরাং ছবির সংকট কেন? কারণ শোনা যায় যে ছবি খুঁজে পাচ্ছে না। ওই যে আমি বললাম, প্রথমেই বলেছিলাম যে দেখার দৃষ্টি যদি আমি চেঞ্জ না করি তো ছবি তো খুঁজেই পাওয়া যাবে না। একটা বাচ্চা কল চাপছে, টিউবওয়েল আমাদের এখানে আছে, অথবা একটা বাচ্চা দোলনায় দুলছে, অথবা বাসে করে কিছু লোক যাচ্ছে, এইটা দেখারও তো ভিন্নতা থাকতে পারে, এবং এই ভিন্নতা থেকেই তো ছবি বেরিয়ে আসতে পারে। এমন না যে ঘটনা ঘটতেই হবে। তবে এইটা ঠিক যে ঢাকা শহর, যে শহর আজকে এত মানুষের শহর, এত চাপ, এত কিছু বিশৃঙ্খলা, সেখানে ছবি পাওয়াটা এমন কোনো কঠিন ব্যাপার না। আমি একটু আমার কাছে মনে হয় যে মানে এই যে স্থির চিত্র বা এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মধ্যে খুব একটা বড় তফাৎ নেই, মানে ফ্রেমের ক্ষেত্রে যে আপনি যে ফ্রেমটা কম্পোজিশনের ক্ষেত্রে খুব একটা বড় তফাৎ নেই। সেই জায়গা থেকে আমাদের আপনি নিশ্চয়ই টেলিভিশনগুলো দেখেন, সেই জায়গা থেকে আপনার পর্যবেক্ষণ টেলিভিশনে ভিডিওতে একটা সেখানে তো আপনাকে দাঁড় করিয়ে দিবে, মানে রিমোট নিয়ে আপনি যখন যাচ্ছেন হঠাৎ করে একটা ছবি আপনাকে দাঁড় করিয়ে দিবে। আমাদের ছবিতে আমরা বিশেষ করে নিউজ ফটোগ্রাফিতে যেটা বলি যে মুহূর্ত, তো এখন ভিডিওতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি কাট 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 করে আপনি মুহূর্তগুলোকে বিচ্ছিন্নভাবে নিয়ে আসতে পারেন, স্টোরি করতে পারছেন। কিন্তু স্টিলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একটি মুহূর্ত যেটা সব মুহূর্তের চেয়ে শক্তিশালী, সব মুহূর্তের চেয়ে টপ, সেটাই আপনাকে আনতে হবে। এই যে তফাৎটা, যে ও কাট কাট করে সিকোয়েন্স আনছে, কিন্তু স্টিলে তো সেই সুযোগ নেই। একটি ছবি অনেক সময় আপনি বলছেন যে জায়গা দেওয়া যাচ্ছে না, স্পেস বিজ্ঞাপনের জন্য পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই ছবিটাকে একটি ছবিতেই টোটাল ঘটনাটাকে বোঝানোটা একটি স্টিল ফটোগ্রাফারের কাছে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যে ভিডিওগ্রাফিতে যে আমি যে ওই যে যেটা বললাম যে আপনাকে মানে চমকে দিবে, থামিয়ে দিবে, যে এই মানে ফ্রেমটা, কম্পোজিশনটা, সেরকম ছবি আপনি কিরকম দেখেন? খুব একটা না, কারণ সেখানে একই সংকট যে খুব সাদামাটার মধ্যে ঘটনাটা চলে যাচ্ছে। যে কেন সাদামাটা কেন হবে? আপনি তো ওখানে যখন কোনো ঘটনা ঘটছে সেখানে একটা মানে টপ কিছু থাকবেই, সেটাকে তো আপনাকে দেখতে হবে। যে ভিডিও আপনি যে অ্যাডভান্টেজটা আছে যে জোড়া দিয়ে 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 এগোনো, কিন্তু এই জোড়া 5টা যদি কাট থাকে তাহলে একটি শটেই তো আপনার কাছে যথেষ্ট, যে শটটায় মানুষকে থমকে দিবে, অথবা সে বারবার দেখতে যাবে যে ও মাই গড কি হলো। আপনি যদি সেই ট্রেনের ছবিটার কথা বলেন যে ট্রেনটা গাড়িটাকে মেরে চলে যাচ্ছে, ওই যে মুহূর্তটি, তো ওই মুহূর্তটিতে আপনার অন্য কোনো ছবির আর দরকার নেই, একটা ছবি যথেষ্ট। এবং এই জায়গা থেকে কি আপনার কাছে মনে হয় যে ঘটনার সাথে মিশে যাওয়া, যে একটি আপনি যেই আমরা তো হয়তো ওইভাবে বলি অ্যাসাইনমেন্ট বলি, বা যে ঘটনার জায়গায় যাওয়া, ঘটনাস্থলে যাওয়া, সেখানে যে তার সাথে মিশে যাওয়ার একটা বিষয় আছে, যে আমি এবং দেখার একটা বিষয় আছে, যে আমি ওইখানে কি কি ঘটনা ঘটছে, মুহূর্তে কি ঘটনা ঘটছে সেদিকে খেয়াল রাখা খুব জরুরি। এবং প্রেস ফটোগ্রাফার বা যে নিউজ মিডিয়াম্যান, তাকে তো ওখানে বুঝেই ফেলতে হবে যে কোনটা তার কাছে নাম্বার 1 প্রায়োরিটি। বা সে যদি একই জায়গায়, আমার কাছে মনে আছে যে চিটাগাঙ্গে যে পাহাড় ধস হলো, ওইখানে আমরা 3-4জন একসাথে কাজ করছিলাম, কিন্তু আমি যে মুহূর্তটাকে সবচেয়ে টপ হিসাবে পেলাম, বা আমার এই যে ছবিটা সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড খুব লিড হয়ে গেল, আমাদের ওখানে আমাদেরই 3-4জন যে ফটোগ্রাফার ছিল, তারা কিন্তু ব্যাডলি তারা মিস করেছে, কারণ তারা আশপাশেই ছিল কিন্তু তারা বুঝতে পারেনি। একটা ঘটনার কথা বলি, কালীগঞ্জে তখন এরশাদের মহিজুদ্দিন সাহেব মারা গেছেন, তো ওখানে একজন বিখ্যাত ওখানকার এলাকার লোকের নাম খুব শোনা যাচ্ছিল যে তিনি ও কিলার, কিন্তু তার কোনো ছবি পাওয়া যাচ্ছিল না।
তো আমাকে আমি তখন নিউ নেশন এবং নিউ নেশনে তা আমাকে আহসান মোহাম্মদ আশক নামে একজন উর্দু কবি তখন অ্যাসোসিয়েট এডিটর, উনি আমাকে বলছিল যে পাভেল এই ছবিটা কিভাবে জোগাড় করা যায়। তা আমি রাত 8টা বাজে এই ছবি কোথা থেকে পাবো? তা আমি সিঁড়ি দিয়ে বেরিয়ে নেমে আসছি, তখন সরোর ভাই ছিলেন ইত্তেফাকের নিউজ এইটা, উনিও আমাকে বললো যে পাভেল তুমি কি পেয়েছো এই ছবিটা? তখন আমি কোথা থেকে পাবো? তা আমি যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি তখন একটি লোক আমাকে জিজ্ঞাসা করছে যে ইত্তেফাক কোথায়, কোন দিক দিয়ে যাবো? তাই আমি বললাম যে কেন বলেন? বলে আমি কালীগঞ্জ থেকে এসেছি ইমদুর ছবি নিয়ে। ভাবতে পারেন আমি ওকে নিয়ে দ্রুত নিউজ এডিটরের কাছে গেলাম এবং নিউ নেশনে গেলাম, এবং তারা এমন টাস্কিল হয়ে গেল যে তারা তখন আমাকে জড়িয়ে ধরে চুমা দিতে শুরু করলো যে এটা কি করে ছবি নিজে থেকে এসে ধরা দেয়, আবার কখনো ছবির জন্য সাধনা করতে হয়, যে ছবি আসবে মানে উৎপেতে থাকতে হয়, ফাঁদ তৈরি করে রাখতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ পাভেল ভাই আজকে আমাদের সঙ্গে এই আড্ডা যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন ছবি নিয়ে আমাদের এই আলোচনার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।